আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কেমি স্কুলের আজকের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমি আলোচনা করব হচ্ছে বিন্যাস নিয়ে। তো বিন্যাস ব্যাপারটার সঙ্গে আমরা একটু কম পরিচিত আছি। তো নতুন টপিক, তো চলুন তাহলে শুরু করি। তো বিন্যাস ব্যাপারটা আসলে কিছুই না। বিন্যাস বলতে আসলে আমরা বুঝি হচ্ছে কোনো কিছুকে সাজিয়ে ফেলা। তো ধরা যাক আমার কাছে হচ্ছে তিনটা কলম আছে, তিন ধরনের তিনটা কলম। একটা হচ্ছে আমার লাল কলম, একটা হচ্ছে আমার কালো কলম, আর একটা হচ্ছে আমার নীল কলম। তো এই কলমগুলাকে আমি হচ্ছে আমার বক্সে সাজাবো। তো এটা হচ্ছে আমার বক্স। তো এই বক্সের মধ্যে আমি লাল কলমটাকে রাখলাম, এরপরে আমি হচ্ছে এর মধ্যে কালো কলমটাকে রাখলাম, দেন আমি হচ্ছে এর মধ্যে নীল কলমটাকে রাখলাম। তো এই যে তিনটা কলমকে রাখলাম, আমি তো চাইলে এই লাল কলমটাকে নীলের নিচে রাখতে পারতাম, পারতাম না? আবার কালো কলমটাকে লালের আগে রাখতে পারতাম। এই যে এদেরকে আমি বিভিন্নভাবে রাখতে পারার কারণে কি বিভিন্নভাবে সাজানো হতো না কলমগুলোকে? এই যে আমরা আসলে এই চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা নিয়ে আলোচনা করব, যে কয়েকটা জিনিসকে আমরা কতভাবে সাজাতে পারি। ওকে? তো এই সাজানোটা জানতে হলে আমাকে আগে বুঝতে হবে যে এই সাজানোটা আমরা কাউন্টিংটা বা এই গণনাটা আমরা কিভাবে করি। তো গণনাটা আমরা হচ্ছে মেইনলি দুই ভাবে করতে পারি। প্রথমে আমরা শিখবো হচ্ছে গণনার যোজন বিধি। তো ধরা যাক এই শিক্ষকটা ক্যান্টিন থেকে খাবার কিনে তারপরে সে ক্লাসরুমে যাবে। তো তার সামনে ক্যান্টিনে যাওয়ার জন্য তিনটা উপায় আছে, আবার ক্যান্টিন থেকে ক্লাসরুমে যাওয়ার জন্য তার সামনে তিনটা উপায় আছে। তো প্রথমে তো তাকে ক্যান্টিনটায় যেতে হবে, তাই না? তো ক্যান্টিনটায় এই যাওয়ার জন্য সে ধরা যাক এই উপায়টাকে চুজ করলো। তাহলে সে এই উপায় দিয়ে ক্যান্টিনে গিয়ে তারপরে ক্যান্টিন থেকে ক্লাসরুমে কত উপায় যেতে পারবে? এই তিনটা উপায়। তার মানে সে যদি প্রথম রাস্তা দিয়ে যায় তাহলে তার সামনে কিন্তু ক্লাসরুমে যাওয়ার তিনটা ওয়ে খালি। লিখে ফেললাম তিনটা। এবার সে যদি সেকেন্ড ওয়েতে যায়, সেকেন্ড ওয়েতে ক্যান্টিনে গেল, যাওয়ার পর তার সামনে কিন্তু আরো তিনটা ওয়ে খালি থাকবে। এটাও লিখে ফেলি। এবার সে যদি থার্ড রাস্তা দিয়ে ক্যান্টিনে যায় তাহলেও কিন্তু তার সামনে এই তিনটা ওয়ে খালি, কারণ এখান দিয়ে সে ক্যান্টিনে গেল, তারপর সে তো এখান থেকে যে কোনো একটাই চুজ করতে পারে। তাহলে আমি আরো তিনটা ওয়ে লিখে ফেললাম। এখন এই তিনটা ওয়ে সে কি আলাদা আলাদা ভাবে গিয়েছিল না? তো প্রথম রাস্তায় যাওয়ার জন্য তার কি সেকেন্ড রাস্তায় যাওয়াটা চিন্তা করতে হয়েছিল, বা সেকেন্ড রাস্তায় গিয়ে দিয়ে গেলে বা এই রাস্তাটা চুজ করার উপরে কি প্রথম রাস্তার উপরে চুজ করাটা কোনোভাবে ডিপেন্ডেন্ট ছিল? না। তো যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি প্রথম রাস্তা দিয়ে গিয়ে তিনটা রাস্তায় যেতে পারলাম, সেকেন্ড রাস্তা দিয়ে গিয়েও তিনটা রাস্তা যেতে পারলাম, থার্ড রাস্তা দিয়ে গিয়েও তিনটা রাস্তা যেতে পারলাম, অর্থাৎ আমার এই যে পথগুলা বা এই যে আমার রাস্তাগুলা, এগুলা কিন্তু একটা একটার উপর ডিপেন্ড করছে না। যদি ডিপেন্ড না করে তার মানে তারা স্বতন্ত্র। তো স্বতন্ত্রভাবে আমি প্রথম রাস্তা দিয়ে গেলে তিনটা উপায় পাই, সেকেন্ড রাস্তা দিয়ে গেলে তিনটা উপায় পাই, থার্ড রাস্তা দিয়ে গেলেও তিনটা উপায় পাই। তাহলে আমি মোট কতভাবে ক্লাসরুমটা যেতে পারতাম, বা ওই শিক্ষক মোট কতভাবে ক্লাসরুমটা যেতে পারতো? এই সবগুলো উপায়ের যোগফল, অর্থাৎ 3+3+3 অর্থাৎ 9 উপায়। এইটাই হচ্ছে আমার গণনার যোজন বিধি, যে আমার উপায়গুলা যদি একটার উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে তারা স্বতন্ত্র হবে। স্বতন্ত্র উপায়গুলোকে আমরা যোগ করে দিই। এবার আসি গণনার গুণন ব্যাধির ক্ষেত্রে। তো আমরা প্রত্যেকবারই বলছি যে সে ক্যান্টিনটা হয়েই যাবে, তার মানে কি ক্যান্টিনটা হচ্ছে আমার কমন থাকবে। তো কমন যদি সে থাকে তাহলে ক্যান্টিনে আসার ওয়েটার উপরে ক্যান্টিনে যাওয়ার ওয়েটা ডিপেন্ড করবে না, কারণ এই ক্যান্টিনে আসার ওয়েও এই তিনটা, ক্যান্টিন থেকে যাওয়ার ওয়েও এই তিনটা। তাহলে তাকে ঢুকতেও হবে এই তিনটার যে কোনো একটা ওয়েতে, তাকে বের হতেও হবে এই তিনটার যে কোনো একটা ওয়েতে। তার মানে ক্যান্টিনে থেকে ঢুকার আর বের হওয়ার ওয়েগুলো কি ডিপেন্ডেন্ট না ক্যান্টিনে আসার জন্য? তাহলে আমরা এই ক্যান্টিনে ঢুকার তিনটা ওয়ে আর বের হওয়ার তিনটা ওয়ে, এদেরকে যদি গুণ করে দেই তাহলে আমরা কিন্তু এই 9টা উপায় আবার পেয়ে যাই। অর্থাৎ আমরা এই যে মাঝখানে এখন একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বের করে ফেললাম, যে এইটার উপর ডিপেন্ড করছে আসলে কি। আমি কিন্তু প্রত্যেকবারই যেহেতু বলে দিচ্ছি ক্যান্টিন হয়েই যাব, তাহলে একটা মাঝখানে হাব তৈরি হচ্ছে, এই হাবের ডান দিকের ওয়ে আর হাবের বাম দিকের ওয়ে দুইটাই কিন্তু ডিপেন্ড করছে এই মাঝখান দিয়ে যাওয়ার জন্য। এই যে ডিপেন্ডেন্সিটা তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে গণনার গুণন ব্যাধি। আর যদি গণনার গুণন ব্যাধি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এই বারবার কাউন্টিংটা করতে হয় না, আমরা ইজিলি ব্যাপারটাকে কাজ করে ফেলতে পারি। তো
ব্যাপারটা যা দাঁড়াচ্ছে যে যদি আমরা স্বতন্ত্র উপায় পাই তাহলে আমরা হচ্ছে যোজন ব্যাধি ইউজ করে যোগ করে দিব, আর যদি কোনোভাবে বের করতে পারি যে আগের রাস্তাগুলো আর পরের রাস্তাগুলো ডিপেন্ডেন্ট, তাহলে তাদেরকে আমি গুণ করে দিব। এটাই হচ্ছে গণনার গুণন ব্যাধি, আর এটা হচ্ছে গণনার যোজন ব্যাধি। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখে নিই। এখানে বলেছে যে কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার 5টা পথ আছে, সে কত উপায়ে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার ফিরে আসতে পারবে। তো এটা ধরলাম হচ্ছে কালামের বাড়ি, আর এইটা ধরলাম হচ্ছে আমার ডাকঘর। তো কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার ওয়ে আছে হচ্ছে 5টা। তাহলে এটা 1 নাম্বার ওয়ে, 2 নাম্বার ওয়ে, 3 নাম্বার ওয়ে, 4 নাম্বার ওয়ে, 5 নাম্বার ওয়ে। তো সে তো এই ডাকঘর থেকে আবার বাড়িতে ফেরত আসবে, তাই না? তো আমরা ভিজুয়ালাইজেশনের সুবিধার জন্য ডাকঘরের ডান দিকে আর একটা বাড়ি বানিয়ে ফেলি। তাহলে আমরা কিন্তু আরো ডাকঘর থেকে বাড়ি যাওয়ার এই সেম 5টা ওয়ে রিপিট হবে, কারণ সে কিন্তু ডাকঘর থেকে বাড়িতে গিয়েছিল, আবার বাড়ি থেকে কিন্তু ডাকঘরে এসেছিল। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? অর্থাৎ সে প্রত্যেকবার হচ্ছে বাড়ি থেকে ডাকঘরে যাচ্ছে 5 উপায়ে, ডাকঘর থেকে বাড়িতেও আসছে কিন্তু সেম 5টা রাস্তা দিয়েই, যে কোনো একটা দিয়ে আসবে, তাই না? তো তাহলে সে যদি যে কোনো একটা চুজ করে, সেই চুজিংটা সে র্যান্ডমলি করতে পারবে। তো প্রত্যেকবারই সে কিন্তু ডাকঘরে তাকে আসতেই হচ্ছে, না হলে সে কিন্তু বাড়িতে ফেরত যেতে পারবে না, সে বাড়িতেই থাকবে। তাহলে ডাকঘরে আসার এই ওয়েটা আর ডাকঘর থেকে যাওয়ার এই ওয়েটা ডিপেন্ড করছে না। যদি আগের হিসাবে চিন্তা করি তাহলে আমরা কি করবো, এটাকে গুণ করে দিব। তার মানে তার বাড়ি থেকে ডাকঘর এবং ডাকঘর থেকে বাড়িতে যে আসার উপায় হচ্ছে টোটাল 5 গুণন 5 অর্থাৎ 25টা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। এবার আমরা শিখবো হচ্ছে বিন্যাসটা অ্যাকচুয়ালি আমরা করি কিভাবে। তো বিন্যাস মানে হচ্ছে কতগুলো জিনিস থেকে কতগুলো জিনিস বাছাই করে নেওয়া। এখন এই বাছাই করে নেওয়ার পরে আমাদের সাজাবো, সেই সাজানোর সংখ্যাটাই হচ্ছে বিন্যাস। তো ধরা যাক আমার কাছে 3টা অক্ষর আছে এক্স ওয়াই জেড। এই 3টা অক্ষর থেকে আমি প্রত্যেকবারে হচ্ছে 2টা করে নিব। প্রত্যেকবারে যদি আমি 2টা করে নেই তাহলে কি কি হতে পারে? এক্স ওয়াই আর ওয়াই এক্স, দেন হচ্ছে ওয়াই জেড আর জেড ওয়াই, দেন হচ্ছে আমার জেড এক্স আর হচ্ছে এক্স জেড। তাহলে প্রত্যেকবার 2টা করে নিলাম। প্রথমবারে নিয়েছিলাম হচ্ছে এক্স ওয়াই, তাদেরকে সাজাতে পারি কিভাবে? একবার এক্স কে প্রথমে, একবার ওয়াই কে প্রথমে। সেম ভাবে আমি পরের বার নিলাম হচ্ছে ওয়াই জেড, ওয়াই আর জেড কে আমরা কিভাবে সাজাতে পারি? একবার ওয়াই কে প্রথমে, একবার জেড কে প্রথমে। সেম ভাবে জেড এক্স এর মধ্যে একবার জেড কে প্রথমে, একবার এক্স কে প্রথমে। তো এই যে আমরা 2টা করে চুজ করার পর যাদেরকে সাজালাম, তাহলে মোট সাজানো হলো কয়টা? 1 2 3 4 5 6, অর্থাৎ 3টা অক্ষর থেকে আমি 6টা ভাবে সাজাতে পারি যদি প্রত্যেকবার আমি 2টা করে অক্ষর নেই। তো এখন ধরা যাক আমাকে এই 3টা অক্ষর না দিয়ে বললো ইংরেজি বর্ণমালার যে 26টা অক্ষর আছে সবগুলোকে নিয়ে আপনি সাজাবেন। সেই ক্ষেত্রে কি প্রত্যেকবার এরকম করে নেওয়াটা আসলে সাজে? অনেক সময়ের ব্যাপার। তার মানে এখানে নিশ্চয়ই কোনো ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা ইজিলি করে ফেলতে পারি। তো সেই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা এখন একটা নতুন টার্ম আনবো, যেটাকে আমরা বলি হচ্ছে NPR। তো NPR মানে হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসকে বাছাই করে দেন আমরা হচ্ছে সাজাবো। তাহলে আমরা কি বলেছিলাম কিছুক্ষণ আগে? কোশ্চেনটাকে কি ছিল যে 26টা অক্ষর থেকে আমি প্রত্যেকবারে 2টা অক্ষর নিয়ে সাজাতে চাই। তাহলে 26টা অক্ষর থেকে 2টা অক্ষর যদি নেই তাহলে আমার n এর ভ্যালু আসবে হচ্ছে 26 আর r এর ভ্যালু আসবে হচ্ছে আমার 2। তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 26p2। হয়ে গেল। এখন এই 26p2 এই জিনিসটাকে আমরা আসলে বের করি কি? তো 26p2 কে আমরা বের করি হচ্ছে এইভাবে, NPR কে এভাবে আমরা ভাঙাই। NPR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। এখন এই ফ্যাক্টোরিয়ালটা আবার কি জিনিস? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 1 থেকে শুরু করে যত ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমি বলবো তত পর্যন্ত আমি গুণ করতে করতে যাব। তো n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমি 1 থেকে শুরু করে একদম n পর্যন্ত সবগুলো সংখ্যাকে গুণ করব। তাহলে আমি যদি লিখতাম 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে হতো আমি 1 থেকে শুরু করে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 সবগুলো গুণ করে যেটা পেতাম অর্থাৎ 120, সেটাই আসতো আমার 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। অর্থাৎ আমি যদি এখন n ফ্যাক্টোরিয়াল লিখি তার মানে আমি 1 থেকে n পর্যন্ত সকল সংখ্যা গুণ করে ফেলবো।
তাহলে এখন আমি লিখলাম হচ্ছে 26p2, তাহলে এটাকে লিখবো হচ্ছে 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 26 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 24 ফ্যাক্টোরিয়াল। তো এখন 26 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 26 গুণ করো, দেন 24, আবার 1 থেকে 24 গুণ করো, ব্যাপারটা অনেক টায়ারসাম ব্যাপার না? এটাকে কিন্তু আমরা শর্টকাটে বের করে ফেলতে পারি। কিভাবে? চলুন তাহলে সেটা দেখে নেই। এই যে আমরা কিছুক্ষণ আগে লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা কি করেছি, 1 2 3 4 5 সবগুলোকে গুণ করে দিলাম না? তো আমরা 1 থেকে 4এও কিন্তু এর মধ্যে গুণ করেছিলাম, তাই না? তাহলে আমি কিন্তু বলতে পারছি যে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 সবগুলোর গুণফল। আবার এতটুকু 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল না? তাহলে এতটুকু কি লেখা যায়? 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তার মানে অ্যাকচুয়ালি কি 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 5। বা আমি কিন্তু লিখতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। আবার 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি 1 থেকে 3 গুণ করা আছে না? তাহলে আবার কি লিখতে পারি, 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি 5 এর জায়গায় লিখি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে কি আমি লিখতে পারি এখন n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইনটু হচ্ছে 5 থেকে 4 কত আসে, 1 বিয়োগ করলে আসে, তাহলে n ইনটু কত আসবে, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তারপর এটা কিন্তু আরো লেখা যায় n ইনটু n মাইনাস 1 ইনটু হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি আমি এক এক করে কমিয়ে লাস্টের ফ্যাক্টোরিয়ালটা দিয়ে দিলেই কিন্তু আমার প্রথম ফ্যাক্টোরিয়ালটা চলে আসে। অর্থাৎ আমি কিন্তু এই 26 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 26 ইনটু 25 ইনটু হচ্ছে 24 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হচ্ছে আমার 24 ফ্যাক্টোরিয়াল তো ছিলই, তাহলে এটা কাটাকাটি চলে যায়, শুধুমাত্র থাকে কি 26 ইনটু হচ্ছে 25। তাহলে এইটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম। তাহলে আমার অ্যানসারটা আসবে হচ্ছে 650। তো একইভাবে আমরা কিন্তু এই যে যেটা ম্যানুয়ালি করলাম প্রথমে, এই যে এক্স ওয়াই জেড থেকে বা তিনটা অক্ষর থেকে দুইটা অক্ষর নিয়ে, সেটাকেও কিন্তু আমি এই পি এর মধ্যে বের করতে পারতাম। তাহলে আসলে আমার হচ্ছে 3p2। 3p2 মানে কত তাহলে? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এই যে 6, এই যে 6 আমি গুণ না মানে গণনা করেও কত পেয়েছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, অর্থাৎ জিনিসটা কিন্তু মিলে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বিন্যাস ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে, n ফ্যাক্টোরিয়াল মানে কি এবং npr মানে অ্যাকচুয়ালি কি বোঝায়। ওকে, যেহেতু আমরা বুঝে ফেললাম, তাহলে চলুন কিছু ম্যাথ দেখে নিই। প্রথম ম্যাথ, এখানে বলেছে যে প্রাইমেট শব্দটির বর্ণগুলি নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। তো প্রাইমেট শব্দটার এখানে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে আমার কাছে আছে এখন হচ্ছে 7টা বর্ণ। ওকে, তো 7টা আমার কাছে বর্ণ আছে। এই 7টা বর্ণ থেকে তো আমি সবগুলাই নিয়ে শব্দ গঠন করব, তাই না? তার মানে আমি n এর ভ্যালু বসাবো হচ্ছে 7, r এর ভ্যালু বসাবো হচ্ছে 7। তাহলে আমার বিন্যাস সংখ্যাটা আসবে হচ্ছে 7b7, অর্থাৎ 5046। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে একই জিনিস যদি একাধিক বার থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে বিন্যাস করতে পারি। তো ধরা যাক আমার কাছে হচ্ছে n সংখ্যক জিনিস, এর মধ্যে p সংখ্যক হচ্ছে এক ধরনের, q সংখ্যক হচ্ছে আর এক ধরনের, এবং r সংখ্যক হচ্ছে তৃতীয় আর এক ধরনের জিনিস আছে। তাহলে আমি যদি n সংখ্যকের জিনিসের থেকে সবগুলোকে নিয়ে বিন্যাস গঠন করি, তাহলে সেই বিন্যাসটা আসবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক ধরনের জিনিস ফ্যাক্টোরিয়াল, আর এক ধরনের জিনিস ফ্যাক্টোরিয়াল, অন্য আর এক ধরনের জিনিস ফ্যাক্টোরিয়াল। তার মানে ধরা যাক আমার কাছে হচ্ছে 5টা আম, 2টা কলা, 3টা লিচু আছে। তো আমি যদি এদেরকে সাজাতে চাই, তাহলে এদেরকে যোগ করলে আমার কত আসছে, 5 যোগ 2 যোগ হচ্ছে 3, মানে হচ্ছে 7 আর 3 হচ্ছে 10টা। তাহলে এদেরকে সাজাতে পারি হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, কারণ 5টা আম, 2টা লিচু, 3টা কলা। তো তাহলে একটা ম্যাথ করে ফেলি আমরা। তো এখানে বলেছে রিপিট শব্দটির বর্ণগুলি নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। তো রিপিট শব্দটার মধ্যে অক্ষর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই 6টা অক্ষর থেকে আমি হচ্ছে শব্দ গঠন করতে চাই। তাহলে এর মধ্যে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ই আছে আবার রিপিট, 1টা 2টা। তাহলে টোটাল অক্ষর আমার 6টা, এর মধ্যে 2টা হচ্ছে ই। তাহলে টোটাল অক্ষরগুলো যদি 6টা হয় তাহলে কতভাবে শব্দ গঠন করা যাবে? 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর রিপিট মানে একাধিকবার যে অক্ষরটা আছে ই,
সেটার যতবার আছে ততবার দিয়ে আমি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব, তার মানে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 360। তো আমি যে মুখে মুখে করে ফেললাম 6 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু, আমাদের এই ম্যাথগুলো করতে হলে আমাদের কিছু ফ্যাক্টোরিয়াল ভ্যালু মুখস্থ রাখতে হবে। যেমন 1 ফ্যাক্টোরিয়াল is equal to হচ্ছে 1, 2 factorial is equal to 2, 3 factorial is equal to 6, 4 factorial is equal to 24, 5 factorial is equal to 120, 6 factorial is equal to হচ্ছে 720, 7 factorial is equal to হচ্ছে 5040, 8 factorial is equal to হচ্ছে 40320। এই 8টা ফ্যাক্টোরিয়াল মনে রাখলে মোটামুটি আমরা সবগুলা ধরনের ম্যাথ করে ফেলতে পারবো। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এই ম্যাথটা চলুন তাহলে এবার আমরা পরের ম্যাথে যাই। তো এর পরের ম্যাথটা আমাকে বলেছে যে 8টা বর্ণের মধ্যে কিছু সংখ্যক বর্ণ এক জাতীয়, তাদের সবগুলোকে নিয়ে মোট বিন্যাস সংখ্যা যদি 336 হয় তাহলে এক জাতীয় বর্ণ কয়টা ছিল সেটা আমাকে বের করতে হবে। তো 8টা বর্ণের মধ্যে আমি ধরে নিচ্ছি যে r সংখ্যক বর্ণ ছিল হচ্ছে আমার এক জাতীয়। তো তাহলে আমি যদি এখন 8টা বর্ণের সবগুলোকে নিয়ে বিন্যাস করি তাহলে কি আসবে অ্যানসার? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। তো আমাকে বলা আছে যে অ্যানসারটা হচ্ছে 336। তাহলে এখান থেকে আমরা পাই যে 40320 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 336। দ্যাট মিন্স 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 336 বাই 40320 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই 120। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে r ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 120, তার মানে r এর ভ্যালু হচ্ছে 5। তার মানে আসলে 5টা বর্ণ ছিল হচ্ছে এক জাতীয়। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটা যাই। তো এই পরেরটাই বলেছে ক্যালকাটা শব্দটির বর্ণগুলো দিয়ে গঠিত বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো দিয়ে গঠিত বিন্যাস সংখ্যার কত গুণ সেটা আমাকে বের করতে হবে। তো আমি যদি অক্ষরগুলো আগে গুনে ফেলি যে দুইটা শব্দের মধ্যে অক্ষর আসলে কয়টা করে আছে, তো আমরা দেখতে পাই যে ক্যালকাটা শব্দটা অক্ষর আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে ক্যালকাটা শব্দটিতে অক্ষর আছে হচ্ছে 8টা, এর মধ্যে হচ্ছে 2টা সি, 2টা এ আর হচ্ছে 2টা টি। তাহলে আমার বাকি থাকে শুধুমাত্র একটা এল আর একটা ইউ, বা এই দুটো হচ্ছে আমার আলাদা আলাদা। তাহলে ক্যালকাটা শব্দটির সবগুলো অক্ষর নিয়ে আমি যদি বর্ণ শব্দ গঠন করতে চাই তাহলে কতগুলো শব্দ আসবে? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আবার আমেরিকা শব্দটাকে যদি আমরা দেখি তাহলে এখানে আমার অক্ষর আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা। তো টোটাল অক্ষর আছে আমার 7টা, এর মধ্যে হচ্ছে 2টা এ, বাকিগুলো কিন্তু আলাদা আলাদা। তাহলে এই আমেরিকা শব্দটার সবগুলো বর্ণ নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কি? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো আমাকে বলেছে যে আমেরিকা শব্দটার কত গুণ, তাই না? তাহলে আমি এই বিন্যাস সংখ্যাকে এটা দিয়ে ভাগ করে দেই, তাহলে আমার অ্যানসার আসবে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা আর এইটা কাটে চলে যায়। 8 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে কি লেখা যায়? 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? আমরা তো শুরু থেকেই বলে আসলাম, তাহলে আমরা সেটা লিখে ফেলি। 8 ইনটু হচ্ছে আমার 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 7 ফ্যাক্টোরিয়াল এই 7 ফ্যাক্টোরিয়াল বাদ চলে যায়। তাহলে আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 8 ডিভাইডেড বাই 2 ইনটু 2 মানে হচ্ছে 4। তাহলে 8 ডিভাইডেড বাই 4 মানে কি 2। তার মানে ক্যালকাটা শব্দটি নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা আসলে আমেরিকা শব্দটি নিয়ে গঠিত বিন্যাস সংখ্যার ডাবল। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এবার পরের টাইপে চলে যাই। পরেরটা একটা হচ্ছে সম্ভাব্য ধাপ সমস্যা, অর্থাৎ আমরা হচ্ছে বিন্যাসের কনসেপ্টটাকে একটা প্র্যাকটিক্যাল জায়গায় বা হচ্ছে অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করবে। তো প্রথম ম্যাথ বলেছে যে অ্যারেঞ্জ শব্দটার বর্ণগুলি নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে যেখানে 2টা আর পাশাপাশি থাকবে না। তো 2টা আর যদি পাশাপাশি না থাকে সেটা আমাকে বের করতে হয়, তাহলে আমি 2টা আর কে পাশাপাশি রেখে আগে বিন্যাসটা গঠন করে ফেলি। তো অ্যারেঞ্জ শব্দটার মধ্যে অক্ষর আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তো টোটাল অক্ষর হচ্ছে 7টা, যার মধ্যে হচ্ছে 2টা এ আর 2টা হচ্ছে আর।
তাহলে আমার টোটাল বিন্যাস আসবে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমি ওই বিন্যাসগুলো বের করতে চাচ্ছি যেখানে দুইটা আর পাশাপাশি থাকবে না। তো দুইটা আরকে যদি আমি পাশাপাশি রাখতে না চাই, তাহলে আমি এই দুইটা আরকে পাশাপাশি ধরে একটা সার্টেন নাম্বার ধরে ফেলি। তো এখন আমরা বের করতে যাচ্ছি যে ওই সকল বিন্যাস যেখানে হচ্ছে দুইটা আর পাশাপাশি থাকবে না। তো আমরা তাহলে দুইটা আর পাশাপাশি রেখে বিন্যাসটাকে করে ফেলি। দুইটা আরকে যদি আমি পাশাপাশি রাখতে চাই, তাহলে এদেরকে আমরা এখন একটা বর্ণ হিসেবে কাউন্ট করব। তাহলে দুইটা আরকে যদি একটা বর্ণ হয়ে যায়, তাহলে আমার বাকি থাকে হচ্ছে দুইটা এ, তারপরে হচ্ছে এন, জি, ই। তাহলে এখন যদি কাউন্ট করি, তাহলে আমার বর্ণ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই ছয়টা বর্ণ নিজেদের মধ্যে কত হবে সাজতে পারবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই যে দুইটা এ রিপিট, মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি টোটাল বিন্যাস থেকে এই পাশাপাশি আর ওয়ালা বিন্যাসটা বাদ দিয়ে দিলে সবগুলো বিন্যাস পেয়ে যাব না যেখানে অ্যাকচুয়ালি আরটা পাশাপাশি থাকবে না। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার আসছে হচ্ছে 5040 ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে 720 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে 4 দিয়ে কাটাকাটি করলে আমার আসছে হচ্ছে 1260 মাইনাস হচ্ছে 360, তাহলে আমার ব্যাপারটা আসছে 900টা। তার মানে আমার অ্যান্সার হচ্ছে পাশাপাশি আর নাই এমন বিন্যাস গঠন করা যাবে হচ্ছে 900টা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। তো স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল। ট্রায়াঙ্গেলের টোটাল অক্ষর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। টোটাল অক্ষর হচ্ছে 8টা। এর মধ্যে ভাওয়েল কয়টা? একটা, দুইটা, তিনটা, আই, এ আর হচ্ছে ই। তাহলে ভাওয়েল আছে আমার 3টা, তাহলে কনসোনেন্ট আছে আমার 5টা। তো আমি স্বরবর্ণগুলোকে একসাথে রাখবো না। ওকে, তো স্বরবর্ণগুলোকে যদি একসাথে রাখতে না চাই, তাহলে এদেরকে আমি একটা বর্ণ ধরে নিই। তাহলে আমার এই 3টা বর্ণ হয়ে যাবে এখন আমার একটা বর্ণ। তাহলে আমার টোটাল বর্ণ আসবে কয়টা? টি, আর, এন, জি, এল, আই, এ, ই। তাহলে এটা মিলে হচ্ছে একটা, দেন 2, 3, 4, 5, 6। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমার টোটাল বর্ণ ছিল হচ্ছে শুরুতে 8টা, ওখান থেকে 3টা বাদ গেল, 3টা বাদ যাওয়ার পরে একটা বর্ণ তৈরি হয়ে গেল। তাহলে আমার কিন্তু 6টা বর্ণ তৈরি হচ্ছে। আমরা কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারি। প্রত্যেকবার এভাবে গুনতে গেলে অনেক সময় যাবে। তো তাহলে এই স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস তাহলে আমার কত আসবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে কোনো কিছু কি আছে রিপিট? নাই, তাহলে কোনো রিপিট হবে না। তাহলে এটা হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা। ঠিক আছে, এখন এই 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা অক্ষর ছিল কি আই, এ, ই নিয়ে না? তো এরা তো আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হবেই। তাহলে এরা নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন এই 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হওয়াটা উপরে এই টোটাল বিন্যাসটা ডিপেন্ড করছে না, যেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে আমরা কি করব? এটাকে গুণ করে দিব। তার মানে একত্রে থাকার বিন্যাস হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তো টোটাল বিন্যাস হচ্ছে আমার 8 ফ্যাক্টোরিয়াল, কারণ টোটাল 8টা অক্ষর ছিল। তাহলে টোটাল বিন্যাস হচ্ছে আমার 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে একত্রে নাই এরকম বিন্যাস তাহলে কি 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। তো এই পরেরটায় বলেছে 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না রেখে 14 জন বিএসসি এবং 10 জন আইএসসি ক্লাসের ছাত্রকে কতভাবে একটা সারিতে বসানো যায়। তো আমি পাশাপাশি রাখবো না 2 জন বিএসসি কে, তাই না? তো এখন যদি একটু ছোট ভাবে চিন্তা করি, ধরা যাক আমার কাছে জায়গা আছে হচ্ছে 3টা। তো 3টা জায়গার মধ্যে যাদেরকে বসাবো তাদেরকে আমি পাশাপাশি বসাবো না। তাহলে এই 3টার মাঝখানে কি আমার 1টা 2টা করে ফাঁকা জায়গা আছে, আবার এই কোণায়ও কিন্তু ফাঁকা জায়গা আছে, তাই না? তো আমি যদি এই জায়গাগুলা টিক দেওয়া জায়গাগুলোকে ফিল আপ করে দেই, তাহলেই তো এরপরে যেখানেই বসাই না কেন তারা তো আর পাশাপাশি বসবে না। তাহলে এখন আমাকে শর্ত দিয়ে দিল যে 2 জন বিএসসি পাশাপাশি বসবে না। তো বিএসসি আছে আমার কয়জন?
14 জন। তো আমি 3টা জায়গার জন্য খালি জায়গা পাই কয়টা? 4টা। তাহলে 14 জন মানুষের জন্য আমি অ্যাকচুয়ালি 14 জনের মাঝখানে জায়গা পাবো কয়টা? 15টা। মানে 14 জনের মাঝখানে জায়গা আসবে হচ্ছে 13টা, আর 2 কোণায় 2টা ফাঁকা জায়গা, অর্থাৎ টোটাল আসবে হচ্ছে আমার 15টা জায়গা। তো এই 15টা জায়গায় মানুষ বসবে কয়জন? আসলে 10 জন বসবে। তাহলে 15টা জায়গা, মানুষ হচ্ছে 10 জন। কত উপায়ে এদেরকে সাজাতে পারি? 15p10। তাহলে আমরা এই উপায়ে আইএসসি ক্লাসের মানুষজনকে তো বসাই দিলাম, তাই না? এখন বাকি জায়গাগুলোতে এই 14 জন বিএসসি মানুষ বসবে। তাহলে 14 জন কত হবে বসতে পারে? 14 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসতে পারে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 14 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 15p10। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। তো পরের ম্যাথটা বলেছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করব, তাহলে 1 2 3 4 অঙ্কগুলো দিয়ে 5 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? তো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করতে চাচ্ছি, তাই তো? তাহলে আমি 5 অঙ্কের তাহলে সংখ্যা গঠন করতে চাচ্ছি 5 অঙ্কের। তাহলে আমি যে কতগুলো অঙ্কের সংখ্যা গঠন করতে চাই সে কয়টা বক্স বানাবো? তাহলে 5টা অঙ্ক, তাহলে 5টা বক্স। তাহলে এই 5টা বক্সের মধ্যে এবার হচ্ছে আমি এলিজিবল ক্যান্ডিডেট চিন্তা করব। তো প্রথম বক্সের মধ্যে এই 5টা অঙ্কই তো বসতে পারবে, তাই না? তাহলে এখানে আমি 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, 4 বসাতে পারি, 5 বসাতে পারি। তো ধরা যাক এখান থেকে আমি হচ্ছে 1 কে বসাই দিলাম, ঠিক আছে? তো এই প্রথম ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট আমার দাঁড়াচ্ছে কয়জন? তাহলে 5 জন। তো আমি তাহলে এখন প্রথম ঘরে একজনকে বসাই দিলাম, ধরা যাক 1 কে বসাই দিলাম। তো আমি কিন্তু প্রত্যেক অঙ্ককে একবার ব্যবহার করতে চাচ্ছি। তাহলে আমার কি একটা করে অঙ্ক কমে গেল এখন? তাহলে এখন এবার আমি সেকেন্ড ঘরটা ফিল আপ করবো। তো যেহেতু আমি এখন একটা অঙ্ক বসাই ফেলছি প্রথম ঘরে, তাহলে সেকেন্ড ঘরের জন্য আমার আসলে এলিজিবল ক্যান্ডিডেট কয়জন আছে? 2 3 4 5, 4টা। তাহলে সেকেন্ড ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে 4টা। তাহলে ধরা যাক এখান থেকে আমি হচ্ছে 4 কে বসায় ফেললাম। তাহলে এবার আমার 4টাও এখান থেকে চলে যাবে। এবার থার্ড ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট কয়টা? তাহলে 1 2 3টা। তাহলে থার্ড ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট নাম্বার এখানে লিখলাম। এখানে আমি ধরা যাক 3 কে বসাই দিলাম। তাহলে হচ্ছে আমার 3টাও এখান থেকে চলে গেল। তাহলে একইভাবে আমি ফোর্থ ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট কয়টা পাচ্ছি? 1টা 2টা, অর্থাৎ 2। তাহলে এখান থেকে আমি যদি এখন ধরা যাক 5 কে বসাবো, তাহলে 5 কে মুছে দিলাম আর এখানে 5 কে বসাই দিলাম। আর লাস্ট ঘরে কি আর কারো কোনো এলিজিবিলিটি দরকার আছে? বাকি যে থাকবে সেই তো এখানে বসবে। বাকি তাহলে কয়জন থাকবে? একজন। তাহলে লাস্ট ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে একজন। তাহলে এখানে বসিয়ে দিলাম হচ্ছে 2 কে। তাহলে এই যে এলিজিবল ক্যান্ডিডেট গুলা, এদের এলিজিবিলিটি ডিপেন্ড করছে কার উপর? আগের ঘরের উপর না? তার মানে আগের ঘরে আমি যদি একজনকে বসাই ফেলি, পরের ঘরের জন্য একজন এলিজিবল কমে যাবে, তারপরে ঘরের জন্য আরো একজন এলিজিবল কমে যাবে। তার মানে কি এই সবগুলা উপায় একটা একটার উপর ডিপেন্ড করছে না? এই কারণে আমার গঠিত অঙ্কগুলোর সংখ্যা হবে হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট গুলার গুণফল, অর্থাৎ আমার 120টা সংখ্যা গ্রহণ করা যাবে। এটা কিন্তু আমি এভাবে করতে পারতাম যে 5টা অঙ্ক থেকে 5টা অঙ্কই নিচ্ছি একবার একবার করে। তাহলে কত হবে করতে পারি? 5p5, অর্থাৎ 120 উপায়ে করতে পারি। আসলে আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। তো এরপরের ম্যাথে বলেছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 1 2 3 4 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? এটা কিন্তু আগের ম্যাথটার মতোই হুবহু। তাহলে আমরা আগের মতো করে ফেলি। তাহলে 5 অঙ্কের সংখ্যা যেহেতু গঠন করব, তাহলে আগের মতোই আমরা হচ্ছে একটা বক্স বানাই যেখানে হচ্ছে 5টা ঘর থাকবে। 2 3 4 5টা ঘর। তাহলে প্রথম ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট কয়জন? তাহলে 1 2 3 4 0, সবাই না? তাহলে প্রথম ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট 5 জন বসাই দিলাম। না, 0 যদি প্রথম ঘরের মধ্যে বসে তাহলে কি এটার 5 অঙ্কের সংখ্যা থাকবে? না। তাহলে আমার প্রথম ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট কমে গেল না একজন? তাহলে আমার প্রথম ঘরের জন্য তাহলে এলিজিবল ক্যান্ডিডেট কয়জন থাকছে? 4 জন। তাহলে প্রথম ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট আমরা পাচ্ছি 4। তো এখান থেকে ধরা যাক আমি 3 কে বসাই দিলাম। তাহলে এখন আমার কাছে
বর্ণ আছে কয়টা, মানে সরি, এখন আমার কাছে তাহলে নাম্বার আছে কয়টা? 3টা। না, ওই যে জিরোটাকে বাদ দিলাম, সে কিন্তু সেকেন্ড ঘরে ইজিলি বসতে পারবে। তাহলে সেকেন্ড ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট আমার কয়জন? 4জনই কিন্তু আছে। তাহলে সেকেন্ড ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট 4টা। তাহলে এখান থেকে ধরা যাক আমি জিরোকেই বসাই দিই। তাহলে এইবার পরের ঘরের জন্য আমার এলিজিবল ক্যান্ডিডেট কয়টা আছে? 3টা। 3 বসাই দিলাম। এখানে ধরা যাক আমি 4 কে বসাই দিলাম। তাহলে এর পরের ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট আমার কয়টা আছে? 2টা। তো ধরা যাক এই 2টাকে বসাই আমি এখানে হচ্ছে 1 কে বসাই দিলাম। তাহলে এবার লাস্ট ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট আমার আছে কয়টা? একটা। যেটা বাকি থাকবে সেটাই তো বসবে। তাহলে লাস্ট ঘরের জন্য এলিজিবল ক্যান্ডিডেট তাহলে আমার একটা। আর এখান থেকে আমি 2 কে বসাই দিলাম। তাহলে আমার কতগুলো সংখ্যা গঠন করতে পারি? এই যে যেহেতু সবগুলাই ডিপেন্ডেন্ট, তাহলে আমি কি করব, এদেরকে গুণ করে দিব। তার মানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 24, দ্যাট মিনস হচ্ছে 96টা সংখ্যা গঠন করা যাবে। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। তো এতক্ষণ তো আমরা ম্যাথ করলাম, এবার আমরা হচ্ছে বিন্যাসের যে ফর্মুলা NPR সেটা দিয়ে হচ্ছে একটা ম্যাথ করতে চাই। তো তাহলে এখানে আমাকে বলেছে যে n-1p3 এর ভ্যালু হচ্ছে 5:12, আমাকে n এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে আমরা ভাঙাই দেই। তো এটাকে যদি আমি ভাঙাই দেই তাহলে আমার কি দাঁড়াচ্ছে, n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে n-1 3 হোল ফ্যাক্টোরিয়াল is to n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে n+1 3 হোল ফ্যাক্টোরিয়াল is equal to হচ্ছে 5:12। তাহলে এখান থেকে আমরা পাই n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-4 ফ্যাক্টোরিয়াল ইনটু যদি করে দিই তাহলে এটা উল্টায় যাবে না, ভাগা যেহেতু আছে, তাহলে আমার আসবে হচ্ছে n-2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n+1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 5/12। তাহলে এবার আমি ভাঙাবো। তো আমরা শুরুতে কি বলে আসলাম যে 5 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, মানে বড় একটা ফ্যাক্টোরিয়ালকে ঠিক তার পরের ক্রমিক নাম্বারের ফ্যাক্টোরিয়ালে ভেঙে ফেলা যায়। তো n-1 বড় না n+1 বড়? কোনটা বড় হবে? অবশ্যই n+1। তাহলে আমরা n-1 ফ্যাক্টোরিয়ালকে রেখে দেই আর n+1 কে ভাঙায় ফেলি, তাহলে কি আসবে? n+1 এক কমাই দিলে আসবে n, আরো এক কমালে কি আসবে? n-1। এই পর্যন্ত রাখলে এখানে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। একই ভাবে আমি হচ্ছে n-2 বড় না n-4 বড়? অবভিয়াসলি n-2 বড়। তাহলে n-4 কে রেখে দিব আর এখানে হচ্ছে n-2 কে এক ঘর ভাঙাবো, তাহলে পাই n-3। আমার তো লাগবে n-4, আরো এক ঘর ভাঙাই দিই, তাহলে n-4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 5/12। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে a বাদ চলে যায়, এখান থেকে a বাদ চলে যায়, এখান থেকে হচ্ছে এইটা বাদ চলে যায় আর এখান থেকে হচ্ছে এইটা বাদ চলে যায়। তাহলে আমার এখান থেকে থাকছে 5/12 ইন্টু হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমি যদি আর গুণ করে দিই তাহলে আমার আসছে n² - 2n - 3n + 6 ইন্টু হচ্ছে 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 5n² প্লাস হচ্ছে n। তো আমি যদি এখন গুণ করে দেই তাহলে পাচ্ছি 12n² মাইনাস হচ্ছে 60n প্লাস 72 মাইনাস হচ্ছে 5n² মাইনাস 5n ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে পাচ্ছি 7n² মাইনাস 65n প্লাস 72 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইটাকে যদি আমি সলভ করে ফেলি তাহলে আমি n এর দুইটা ভ্যালু পাবো। তো এখান থেকে আমরা পাচ্ছি n ইজ ইকুয়াল টু হচ্ছে 8 আর n ইজ ইকুয়াল টু হচ্ছে 9/7। তো n এর ভ্যালু কখনো ফ্র্যাকশন হইতে পারবে না এবং কখনো নেগেটিভ হইতে পারবে না। তাহলে হচ্ছে n 9/7টা বাদ, তাহলে n এর ভ্যালু আমার আসছে হচ্ছে 8। সুতরাং n এর মান হচ্ছে 8। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এরই সঙ্গে মোটামুটি বিন্যাস সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা পেয়ে গেলাম। এইখান থেকে যে ম্যাথগুলো আসবে আশা করি আপনারা এখান থেকে অ্যান্সার করতে পারবেন। এই আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি আপনাদের থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।